নিকট অতীতে সর্বোচ্চ আদালতের একজন বিচারপতি বলেছেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। এই কথার কোনো মানে আমি খুঁজে পেলাম না। ইংরেজি করলে এ সোয়ার্ন পলিটিশিয়ান। তাহলে আপনি প্রতিজ্ঞাবদ্ধভাবে তাহলে তো আপনার একটা রাজনৈতিক এজেন্ডা আছে। তো রাজনৈতিক এজেন্ডা থেকে যদি আপনি বিচার করেন তাহলে আপনি আর কি বিচার করবেন? তো ওইটার কিন্তু একটা রিফ্লেকশন থাকে। বিচার করে কে? ধর্মাবতার বলেন কেন? মাই লর্ড, ইয়োর অনার, বা বাংলায় ধর্মাবতার বলেন কেন? ধর্মের অবতার আপনি। বিচার কাজ আল্লাহর কাজ, ভগবানের কাজ, সৃষ্টিকর্তার কাজ। সেই কাজটা পৃথিবীতে আপনি করছেন। তো সেখানে আপনি তাহলে কত বড় গুণাবলী অধিকার। তো সে যখন বলে যে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, তো বাকি তো আর কিছু থাকে না তাহলে তারপর আর কি। ফাংশন কিভাবে আসলে টোটাল এই অ্যাডমিনিস্ট্রেশন বলেন কিংবা রাজনীতিবিদদের কাছ থেকে যেভাবে আলাদা করা যাবে সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, কিন্তু এটার আসলে বিস্তৃতি কতটুকু? এটা কি সবসময় সত্যিকার অর্থে অ্যাডমিনিস্ট্রেশন কিংবা পলিটিক্যাল যে ফোর্স থাকে তারা কি সবসময় নিয়ন্ত্রণ করতে চায় কিনা? আপনারা দেখবেন যে যখন আমরা কোনো দেবতার পূজা করতে শুরু করি, একটা পাথরের মূর্তি, তাকে কিন্তু পূজা না করা পর্যন্ত সে কিন্তু দেবতাও হয়ে ওঠে না। মানে পূজা করার জন্য তো প্রাথমিকভাবে কিছু পূজারীরও প্রয়োজন হয়। এরপরে দেবতার অধিষ্ঠান যখন হয়ে যায় তারপরে কিন্তু আর দেবতাকে চেয়ে নিতে হয় না কোনো কিছুই। যে পূজারীরা আছেন অটোমেটিক্যালি গিয়েই কিন্তু পূজা করতে থাকেন। অটোক্রেটিক সিস্টেমের যে ব্যবস্থাটা ছিল সেখানে সবসময় ব্যক্তি প্রাধান্য পেয়েছে, কোনো ইনস্টিটিউশন নয়। কিন্তু যত আবেদন নিবেদন সবকিছু যেতে হচ্ছে একজন ব্যক্তির কাছে। তনু হত্যার বিচার হয় না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এটা একটু তদন্তের ব্যবস্থা করে দেন। সাগর রুনির তদন্ত 100 বারের উপরে পিছালো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এটা একটু ঠিক করে দেন। অর্থাৎ দেয়ার ওয়াজ নো ইনস্টিটিউশন অ্যাট অল। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে একটা মন্ত্রণালয় আছে, একজন মন্ত্রী আছেন এবং তার অধীনে একটা বিস্তৃত একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার যে ডিসফাংশনাল ছিল এবং এটাতে অটোক্রেটিক সিস্টেমে যে সিস্টেম কাজ করে না, সেই বিষয়গুলোই কিন্তু আমরা দেখে এসেছি এবং তার ধারাবাহিকতা কতটুকু চলবে সেটা ডিপেন্ড করবে আমরা এখন রিফর্মের জায়গাটাকে কতটুকু কিভাবে আসলে ভাবছি। আমি শুরুটা যেটা করেছিলাম সেই জায়গাটা এখন একটু আবারও ফিরে আসতে চাই। সেটা হলো যে সত্যিকার অর্থেই কি কেবলমাত্র পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কিংবা এই অ্যাডমিনিস্ট্রেশনের ইনফ্লুয়েন্সের কারণেই কি পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে না? না, তাদের নিজস্ব এজেন্সিও তৈরি হয়। তারা তাদের টাকা পয়সা বিদেশ পাচার করা থেকে শুরু করে ডিপ ফ্রিজ কিন্তু এখন আর ইস্যু না। ইস্যু কিন্তু এখন বেগম পাড়ায় বাড়ি, ক্যাশ টাকা নিয়ে আসতো, গাড়ি ভর্তি ক্যাশ টাকা নিয়ে অ্যাকাউন্ট খুলতে গেছেন, ব্যাংকার কোনো একটা দৈব দুর্বিপাকের কারণে আমাদের বন্ধ হওয়াতে আমরা জেনেছি যে গাড়ি ভর্তি ক্যাশ টাকা নিয়ে কানাডাতে গেছেন এক ভদ্রলোক, পুলিশের এক কর্মকর্তার স্ত্রী অ্যাকাউন্ট খোলার জন্য। তিনি বলছেন এই টাকা আমি কিভাবে নেব? যে না নিলে না নাও, তাহলে আমি অন্য ব্যাংকে যাব। নেওয়ার বহু লোক আছে। এখন পর্যায়টা ডিপ ফ্রিজের পর্যায়ে কিন্তু আর নাই। ঢাকা শহরে আপনার অন্তত 8-10 বছর আগেও আমরা নিশ্চিতভাবে বলতে পারি, পুলিশের 2 কর্মকর্তা মহোদয়রা আছেন, ওনারা আরও ভালো বলতে পারবেন। ওসি সাহেবরা তো এসপিদের বাজার করতেই ব্যস্ত ছিলেন, বাড়ির ফরমাস খাটতেই ব্যস্ত ছিলেন। তাদের যে সেলফ রেসপেক্টের জায়গা, তারা যে আসলে পুলিশ কর্মকর্তা হিসেবে একটি থানার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে চিন্তা করে যে আপনি সার্ভিস ওরিয়েন্টেড চিন্তাগুলো করবেন, সেটার পরিবর্তনটা তো খুব বেশি দিন আগের নয়। এই যে বিসিএস এর কর্মকর্তাদের সাথে যে বিরোধ এবং তাদের দখলদারিত্ব কিংবা তাদের যে খবরদারি, সেটি যে বিলোপের প্রশ্নগুলো আসছে, কেন আসছে এর পেছনেও তো কতগুলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। পুলিশের দেখবেন এই জায়গাগুলোতে হাতই দেওয়া হয়নি। কিছু কিছু ক্ষেত্রে যে মডেল থানার যে কনসেপ্টের কথা বললেন, সেই সব বিভিন্ন কারণে কিছুটা পরিবর্তন হয়েছে। পুলিশ কর্মকর্তারাও ভালো এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে ওসি পদের মধ্যেও কিন্তু পদায়ন হয়েছে, যেটা ইতিপূর্বে মানে সেই দারোগা থেকেই উঠতে উঠতে যারা আসতেন, সেই জায়গার কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে।
কিন্তু এই টোটাল পুলিশের রিফর্মের মধ্যে আসলে দুটো পার্টকে যদি আমরা আলাদা করি, একটা হচ্ছে তার সার্ভিস ডেলিভারি আর একটা হচ্ছে তার সেলফ অ্যাডমিনিস্ট্রেশনটা আসলে কিভাবে চলবে সেটা একটা কমিশনের কথা আগে ড্রাফটগুলোতে এসছে, এবং আনফরচুনেটলি এগুলো সবসময়ই যখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় থাকে না তখন হচ্ছে রিফর্মের আলাপগুলো আসে। এবারও তাই হচ্ছে, পলিটিক্যাল গভর্নমেন্ট নেই এবং রিফর্মের আলাপ আমরা করছি। ইতিপূর্বে রাশ টানা যায়নি, ইতিপূর্বে হচ্ছে আমরা কোনো রেজাল্ট নিয়ে আসতে পারি নাই এই গভর্নমেন্ট না থাকার সময়ে মধ্যবর্তী সময়গুলোতে। এবার যদি অ্যাটলিস্ট একটা লম্বা সময় পাবো এরকম একটা ধারণা আমাদের মাথায় আছে, আমরা যদি করে নিয়ে আসতে পারি তাহলে হয়তো এটাই আমাদের আজকের আলোচনাগুলোর একটা পরিণতিতে হয়তো যাবে। দেখবেন এই যে সেলফ অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছি, সেখানে আসলে পিপলের পার্টিসিপেশনটা কোথায় যাবে? আমরা যদি পুলিশের তার অপারেশনাল ফ্রিডমের কথাই কিন্তু বলছে, পুলিশের অপারেশনাল ফ্রিডমটাকেই যদি আমরা নিশ্চিত করতে চাই সে তার স্বাধীনভাবে কাজ করতে পারবে, তার ব্যত্যয় ঘটলে তার অ্যাকাউন্টেবিলিটির যে জায়গা সেটা আসলে আইনে কি আছে? পুলিশ অ্যাক্ট 1861 সনের আইন, আমাদের ফৌজদারি কার্যবিধি 1898 সনের, সেখানেও কিছু বিষয় প্রসিডিউরাল জায়গায় বলা আছে। এর বাইরে হচ্ছে আপনার পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের 330-এর যে হ্যান্ডকাফিং এর কথাগুলো হুদা সাহেব বলছিলেন, সেখানে আপনার খুব মজার একটা উদাহরণ আমি দিই। আমাদের আইনগুলো কিরকম, আমরা বিগত সরকারের সময় আমাদের কর্মকাণ্ডগুলো দেখার পর এখনকার এই আলোচনা শুনলে মনে হবে যে আমরা ইতিপূর্বে মিথ্যা কথা বলেছি। আসলেই মিথ্যা কথা বলেছি হচ্ছে মানুষের মন মানসিকতা, মানুষের মরালটাকে বুস্ট করার জন্য। অনেক কিছু দুর্বলতা থাকা সত্ত্বেও কিন্তু আমরা বলিনি। দেখবেন যে পুলিশ আসলে কোন সময় রুলস অফ এনগেজমেন্ট, যেটা কোন সময় তারা আসলে গুলি চালাতে পারে, কিভাবে চালাতে পারে, পুলিশের তো ফাঁকা গুলি চালানোর কোনো আইনই নেই। আমরা বলি যে পুলিশ ফাঁকা গুলি চালিয়েছে, পুলিশ তো ফাঁকা গুলি চালানোর কোনো আইন নেই। গুলিটা হচ্ছে সর্বশেষ পন্থা। কিভাবে গুলি চালাতে হবে তার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনার পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943 আইনের মধ্যে পরিষ্কার করে বলা আছে। এবার দেখবেন পুলিশ যদি গুলি চালাতে বাধ্য হয় এবং সেটা যদি আইনানুগ পদ্ধতিতেও সবকিছু করে থাকে, তারপরে কি হবে? পরে হচ্ছে একটা সংক্ষিপ্ত তদন্ত রিপোর্ট পুলিশ সরকারের কাছে প্রেরণ করবে, কেন কোন পরিস্থিতিতে গুলি করেছে তারা। তারপরে জেলার যিনি সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা থাকবেন তিনি আর একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে পাঠাবেন। এই দুটো যেহেতু পুলিশের রিপোর্ট, এইটাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্স আনার জন্য বলা হলো যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আবার একটি এক্সটেন্সিভ তদন্ত করে তিনি একটা সরকারের কাছে রিপোর্ট পাঠাবেন। তার মানে হচ্ছে আপনার পুলিশ যদি উল্টোপাল্টা রিপোর্ট দিয়েও থাকে, ম্যাজিস্ট্রেট তো হচ্ছে পুলিশের অংশ না, তিনি তো জুডিশিয়ারির পার্ট বা অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট ছিলেন যখন আমরা কথা বলছি। তিনি তাহলে তার রিপোর্টে নিশ্চয়ই ভুল ভ্রান্তিগুলো, পুলিশের অন্যায় থাকলে সেগুলো উঠে আসবে। এই ছিল হচ্ছে ব্রিটিশদের চিন্তার জায়গা।